আচমকা সাদির কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল মেয়েটি। ওড়নাবিহীন বুকে চওড়া চাদরটা টেনে উঠে বসলো তড়িঘড়ি করে, বিস্ময় কণ্ঠে বলল। আমার ফুলকে খুঁজে পেলেন কোথাও? সাধী মেয়েটির কথায় জবাব দিল না। তার তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির চোখে মুখে। রুহির ডাগর ডাগর আখি পল্লব ফুলে ফেপে ঢোল হয়ে আছে। গোলগাল মসৃণ মুখশ্রী কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। চেহারায় একটা ব্যথাতুর মহাজোট। প্রথমে তো সাদিকে হঠাৎ করেই নিজের রুমে দেখে ভীষণ অবাক হয়েছে। এখন আবার নিচের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে হকচকায়। এলোমেলো দৃষ্টি ফেলে রুহি। আমতা আমতা করে জিজ্ঞেস করে, বললেন না তো ফুলের খবর পেয়েছেন কিনা? কি হচ্ছে তোর? রুহির প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো সাদি। রুহি মিনমিনে গলায় বলল, কই কিছু না তো ভাইয়া। মেয়েটির কথা শুনে সাদির ভ্রু কুঁচকে যায়। সাদি ঠিকই ধরে ফেললো রুহি মিথ্যা কথাখানা। মেয়েটি কি জানে তার নিজের থেকেও সে চেনে তাকে? সাদি কোনো কথাবার্তা ছাড়াই বড় বড় পা ফেলে রুম হতে প্রস্থান করলো। সাদির এমন গা ছাড়া ভাব দেখে রুহি কেবল বেকুব বনে গেল। এই আতপাগল লোকটা ভালো হবে না জীবনেও। বিড়বিড় করে বলতে বলতে যথাস্থানে শুয়ে পড়ে মেয়েটি। কিচেনে বিন্দুর জন্য খাবার তৈরি করছিল ঝুমা। সাদিকে কিচেনে ঢুকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে ভাইজান? চা কফি কিছু করে দেব? সাদি গ্যাস অন করতে করতে ভারী গলায় শুধালো। নো থ্যাঙ্কস, তুমি তোমার কাজ কন্টিনিউ করো। কথাটার বিপরীতে আর কিছুই বলতে পারে না ঝুমা। যদিও সাদি বদমেজাজি নয় কিংবা তার সাথে কখনোই খারাপ আচরণ করেনি, তবে অর্ণের মতো গম্ভীর গম্ভীর কথাবার্তা শুনে ভয় লাগে আর কি। ঝুমা নিজের কাজের ফাঁকে ফাঁকে শুধু চোরা চোখে দেখে চলে সাদির কার্যক্রম। হট ব্যাগ গরম করে প্রস্তুত করতে দেখে কপাল গোটালো ঝুমা। হট ব্যাগ দিয়ে সাদি করবে কি বুঝলো না সে। ততক্ষণে সাদি নিজের কাজ সম্পন্ন করে কিচেন থেকে বেরিয়ে গেল। ঝুমা কিচেনের দরজায় দাঁড়িয়ে উকি মেরে দেখার চেষ্টা করলো সাদির গন্তব্য। সাদিকে রুহির রুমে ঢুকতে দেখে বোধহয় কিছু অনুমান করলো। অপরাধ বোধ জাগ্রত হয় ঝুমার মনে। বিন্দুকে নিয়ে ব্যস্ত হওয়ার দরুন বিষয়টা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সাদি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দেখলো রুহি পেট চেপে ধরে কুঁজো হয়ে শুয়ে আছে। হাঁপানো রোগী? চমকা সাদির ডাকে চমকাই রুহি। এই না লোকটা চলে গেল, ভূতের মতো উপদ্রব হলো কোথা থেকে। মেয়েটি তড়িঘড়ি করে উঠে বসতে চাইলে বাদ সাধলো সাদি। উঠতে হবে না, শুয়ে থাক। এটা পেটের উপর রাখ, আই হোপ বেটার ফিল করবে। সাদির কথায় ভ্রুদয় কুঞ্চিত হলো রুহির। তার নেত্রমণি সরাসরি চলে যায় সাদির হাতের দিকে। সাদির কথাটার মানে বুঝতে মেয়েটির কয়েক সেকেন্ড সময় লাগে। আর বিষয়টি বুঝতে পেরেই লজ্জায় লাল রাঙা হয়ে গেল মেয়েটির মুখশ্রী। ইস, কি লজ্জা! এই লোকটা বুঝলো কি করে? তীব্র লজ্জায় কুকড়ে গেল রুহি। সাদি কপাল গুটিয়ে আসে মেয়েটির মোচড়া মুচড়ি দেখে। সে ধমকে উঠে বলে, কানে কালা তুই? শুনতে পাসনি কি বলছে? হাসফাস করে রুহি। এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলে, আপনি ভুল করেছেন ভাইয়া, এইসব হয়নি। আসলে রুহির কথার মাঝেই সাদি এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলল। রুহির শরীরের উপর চাদরটা সরিয়ে হট ব্যাগটা কামিজের উপর দিয়েই রাখলো রুহির পেটে। সাদির এই কাজে চমকায় ভরকায় রুহি। জবান বন্ধ হয়ে যায় আকস্মিক। এটা কি করলো লোকটা? সাদি দেখলো মেয়েটার লজ্জায় গুটিয়ে যাওয়া মুখশ্রী। সে পাত্তা দিল না মেয়েটির লজ্জা। পুনরায় চাদর ঠিকঠাক করে দিতে দিতে বলল, হাত পা ধুয়ে এমন ভাবে ভাই ভাই করিস যেন আমি তোর মায়ের পেট থেকে বেরিয়েছি। মাঝে মধ্যে তো অন্য কিছুই রাখতে পারিস। রুহির ভ্রুযুগল কুঁচকে আসে সাদির কথা শুনে। ভাইকে ভাই ডাকবে না কি ডাকবে? কি আজব কথাবার্তা! রুহানি? সাদির আদর মাখা ডাক শুনে হকচকাই রুহি। কেননা লোকটি এই নামে ডাকে না কখনোই। আধশোয়া রুহি মাথাখানা গলার ভাঁজে নিয়ে মাথা নিচু করেই রাখলো। সাদি ঠোঁট চেপে হাসলো রুহির অবস্থা দেখে। সে পুনরায় বলে ওঠে, লুক এট মি। রুহি আস্তে ধীরে চোখ তুলে তাকালো। সাদি তাকিয়েই ছিল। দরুন দুজনের দৃষ্টি মিলিত হলো। রুহি চট করে চোখ নামিয়ে নিল। ভুবনের সমস্ত লজ্জারা যেন আজ তাকে জেঁকে বসেছে। মেয়েটির লজ্জা বাড়িয়ে দিয়ে সাদি বলে উঠল,
এমন পেন কি প্রতিবারই হয়? স্বাদীর কথা শুনে চোখ কপালে ওঠে মেয়েটির। লজ্জায় আড়ষ্ট হয়ে মুখ লুকানোর চেষ্টা করলো। তার মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। এসব বিষয় না জেনে মরে যাবে ভেবে সে কি কান্না করেছিল অসাধু লোকটিকে জড়িয়ে ধরে। তারপর যখন মীরা বোঝালো পিরিয়ড কি, নিজের বোকামির জন্য লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল সে। তার এখনো মনে আছে সেদিনের পর টানা 1 মাস ভুলেও স্বাদীর সামনে পড়েনি। স্বাদীর বিহেভিয়ারে বড্ড অবাক হচ্ছে রুহি। তার থেকেও বেশি অবাক হলো লোকটিকে সেদিনের কথা মনে রেখেছে দেখে। তবে এসব কেন জানতে চাইছে বুঝতে পারছে না সে। এগুলো কি কাউকে বলার কথা? কই আগে তো এভাবে কথা বলেনি। আজকে কি হলো এই অসাধু লোকটি এমন আজব কথাবার্তা কেন বলছে? সময় গড়িয়ে গেলেও রুহির থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। স্বাদী দীর্ঘশ্বাস নিয়ে বলল, শোন, পিরিয়ড কোনো রোগ কিংবা অভিশপ্ত জিনিস নয়, বলতে পারিস। এটা একটা নারীর পূর্ণতার প্রথম ধাপ, একটা নারীর গর্ব। নারীর পিরিয়ড হয় বলেই তো আমরা সবাই পৃথিবীতে আসতে পেরেছি। হ্যাঁ, এটা একটা নারীর ব্যক্তিগত গোপনীয় পার্ট, তবে সেটা সবার জন্য নয়। সব কিছু জানার অধিকার আমার আছে। আইনি সাপেক্ষে হয়তো পাইনি, তবু তো সবটা জানার রাইট আমি রাখি। এখন আমার প্রশ্নের উত্তর দে, প্রতিবার হয় এমন প্রবলেম? তবে স্বাদীর কথায় মুগ্ধ হলেও শেষমেশ স্বাদীর কথার আগামাথা কিছুই বুঝলো না মেয়েটি। স্বাদীর প্রত্যেকটি কথা রকেটের গতিতে ছুটে গেল তার মাথার এক হাত উপর দিয়ে। অসাধু লোকটি কি বলল, কিসের আইন ফাইন অধিকার ছাতার মাথা কিছুই ঢুকলো না মেয়েটির মগজে। স্বাদী কপাল কুঁচকে ধমক দিয়ে বলল, মুখে তালা ঝরিয়ে দিয়েছিস, থাপড়ে দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার, কি জিজ্ঞেস করেছি আমি? আকস্মিক স্বাদীর ধমকে ভরকায় রুহি। আশ্চর্য, লোকটি এমন কেন করছে? বেটা পাগল হয়েছে বাড়ির লোকজন জানে। রুহি রিস্ক নিল না। আর চোখে চেয়ে মাথা নাড়িয়ে বোঝালো, প্রতিবার এই প্রবলেম হয়। স্বাদী শান্ত চোখে তাকিয়ে বলে, ডক্টর দেখিয়েছিলে? এসব নিয়ে আলোচনা করতে রুহির বড্ড অস্বস্তিকর ঠেকলো। অসাধু লোকটি মনে হচ্ছে হাত পা ধুয়ে নেমেছে উত্তরের জন্য। রুহি এলোমেলো দৃষ্টি ফেলে পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। স্বাদী নিজের কবজিতে চেপে রাখা ঘড়িতে চোখ বুলিয়ে গম্ভীর গলায় শুধালো, এটা মেবি অ্যান্ড্রোমেট্রোসিসের পেইন। এটা অবহেলা করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই ডক্টরের সাজেস্ট করা মেডিসিন নিয়মিত খাস নি। তুই এত বোকা কেন হাঁপানো রোগী? এটা নিয়ে পড়ে থেকে কেন কষ্ট সহ্য করছিস? বিন্দু ঘুমাচ্ছে, এখন রুম থেকে বের হওয়ার প্রয়োজন নেই। রেস্ট করো। আই ওয়ান্ট টেক এন রিস্ক। আগামীকাল রেডি থাকিস, আমি এসে ডক্টরের কাছে নিয়ে যাব। আসছি, গুড নাইট। নিজের কথার সমাপ্ত ঘটিয়ে বড় বড় পা ফেলে চলে যায় স্বাদী। আর স্বাদীর গমন পানে ফ্যাল করে তাকিয়ে রইল রুহি। আধপাগল লোকটির বিহেভিয়ারটা কেমন আজব না? গরম খ্যাত পেয়ে পেটে ব্যথাটা অনেকটাই নিরাময় হয়ে এসেছে। রুহির ওষ্ঠদয় খেলে যায় এক টুকরো মুচকি হাসি। অসাধু লোকটি আসলেই একটা হাফ মেন্টাল। তবে এত কিছুর মধ্যে রুহির কর্ণে বাজে বিন্দু ঘুমাচ্ছে, তার মানে তার ফুল ফিরে এসেছে। এখন আর তার কিসের ব্যথা কিসের কি। মেয়েটি হট ব্যাগটা বেডসাইড টেবিলের উপর রেখে ছুট লাগালো পাশের রুমে। আমাকে আমাকে মেরো না আমাকে, আমি বাঁচতে চাই। রুহি মা, পানি পানি। অচেতন বিন্দুর মাথার বাম পাশে আছে মীরা এবং ডান পাশে রয়েছে রুহি। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে তার বহমান স্রোত। ঘন্টার কাঁটার রাত প্রায় 11টায়। ক্লান্তিতে দুজনেই ঝিমিয়ে চলেছে। আকস্মিক বিন্দুকে প্যানিক করতে দেখে ধরপড়িয়ে উঠল দুজনে। চোখ দুটো খিচে বন্ধ করা বিন্দুর। ছটফট করতে করতে বিড়বিড় করে চলেছে সে। মীরা মেয়েকে জড়িয়ে ধরে বলল, বিন্দুকণা, মা চোখ খুলে দেখ, মা তোর কাছে আছে। কেউ মারতে আসবে না তোকে, চোখ মিলে তাকা শোনা। ভয়ে তথস্থ হয়ে আছে বিন্দু। ফ্যাকাশে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। মস্তিষ্ক অচল, তার যেন একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে সে। রুহি মীরা বিভিন্ন কথা বলে বিন্দুকে স্বাভাবিক করতে চায়। বিন্দুর নাজুক দেহখানা থরথরিয়ে কাঁপছে। চোখের সামনে অস্পষ্ট কিছু চিত্র ভেসে ওঠে। সে তো স্কুল থেকে ফেরার পথে গাড়ির জন্য সামনে এগিয়ে যাচ্ছিল। তারপর দুজন মুখোশধারী লোক গাড়ি থেকে নেমে তার পথ আগলে দাঁড়ালো। তারপর কি যেন একটা তার নাকে চেপে ধরতেই সে ঢলে পড়ল। এরপর মস্তিষ্ক সক্রিয় হতে সময় লাগলো মেয়েটির। নিজের সাথে ঘটে যাওয়া বীভৎস দৃশ্য মনে পড়তেই
ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে বিন্দু। মেয়েটির চক্ষুপটে ভেসে ওঠে তখনকার ভয়ানক দৃশ্য। মনে পড়তেই কলিজা শুকিয়ে কাঠ হয়ে এলো বিন্দুর। অর্ণর হিংস্র রূপ যেটা বিন্দুর চোখের সামনে থেকে কিছুতেই যাচ্ছে না। ওসমান যখন বন্দুকের নল ঠেকিয়ে ফিঙ্গার প্রেস করলো, বিন্দু তখন চোখ খিচে আল্লাহকে স্মরণ করলো। এমন করুণ মৃত্যু তো সে চায়নি। তার চোখে ফেটে গড়িয়ে চলেছে অবিরাম বৃষ্টি। আকস্মিক গুলির শব্দে চমকে উঠে বিন্দু। আতঙ্কে তার চোখ জোড়া ফট করে খুলে যায়। চোখ খুলে সে যা দেখে তার রুহু কেঁপে ওঠে, সমস্ত দেহ থরথর করে ওঠে। সম্মুখে দাঁড়িয়ে থাকা অর্ণর দুই হাতে দুটো পিস্তল, দুই হাত উঁচিয়ে একসাথে দুটো গুলি ছুড়ল ওসমানের চোখ বরাবর। ওসমানের চোখের মনি হতে লোহিত রক্ত ছিটকে পড়ল তার গায়ে। পরাপর আরো দুটো গুলি ছুড়ল ওসমানের হৃৎপিণ্ডে, তারপর ডান হাতে। অর্ণর চোখ জোড়া হিংস্রর মতো ভয়ঙ্কর, অথচ মুখবিবর ছিল থমথমে শান্ত। তবে ব্লেডের ন্যায় ধারালো চোয়াল আর ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টিই যেন যে কাউকে আতঙ্কে গুটিয়ে যাবে। এতটাই অভিনব দক্ষ কায়দায় গুলিগুলো ছুড়ল, এক মুহূর্তের জন্যেও চোখের পলক পর্যন্ত কাঁপল না তার হিংস্র দানবের ন্যায় দৃষ্টি খুবই ওসমানের পানে, শুধুই ওসমানের পানে। ইতিমধ্যেই মুখোশধারী লোক দুটো মৃত্যুর যন্ত্রণায় লুটপাট খাচ্ছে মেঝেতে। চোখের সামনে এমন নিঃস্ব বিভৎস চিত্র বিন্দুর আর কিছু দেখার সাহসে কুলায়নি। তার নাজুক দেহখানা থর থরিয়ে কাঁপতে কাঁপতেই ঢলে পড়ে সে। তারপর কি হলো? কি করে সে বেঁচে ফিরলো? আদৌ বেঁচে ফিরতে পেরেছে? কেউ কি করে এতটা হৃদয়হীন, নিষ্ঠুর, জঘন্য হতে পারে? নাকি এগুলো সব তার মনের ভ্রম? নিজের শরীরের দৃশ্যমান কম্পন স্পষ্ট অনুভব করছে বিন্দু। এসব কিছুই তার ভ্রম নয়, সব সত্যি। ভয়ে হুড়হুড়িয়ে উঠে বসতেই ব্যথাতুর আওয়াজ করে গোঙানি দিয়ে উঠল। বিন্দুর হাতে স্যালাইন পুশ করা। ক্যাটেলাই টান পড়তে গড়গড় করে তাজা রক্ত উঠে গেল স্যালাইনের নলে। রক্ত দেখে আরো আতঙ্কিত হয়ে পড়ল বিন্দু। নল টেনে টুনে খুলে ফেলতেই উদ্বেগ হতেই বাদ সাধল মীরা। তিনি অস্থির গলায় বলল, শান্ত হ মা, স্যালাইন চলছে তোর হাতে। দেখ, এই যে মা বসে আছি তোর পাশে। বিন্দু ভীত সন্ত্রস্ত হয়ে রুমে চোখ বোলায়। এটা তার রুম চিনতে ভুল হয় না। রুহি পানির গ্লাস এগিয়ে দিয়ে বিন্দুর পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হ ফুল, নে পানিটুকু খা। আমরা থাকতে তোর কিসের ভয় বল? কেউ তোকে মারবে না, রিল্যাক্স হ। সারা দিনের তৃষ্ণার্ত বিন্দু পানিটুকু এক চুমুকেই ফিনিশ করে ফেলল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করতে চাইল। মেয়েটি ভীত চোখে আশেপাশে তাকিয়ে বলল, আমি এখানে এলাম কি করে? তোমাকে তো আর বড় মা, নিচে কমিশনার এসেছে, আপনাকে ডাকছে। রুহি, তোমার বন্ধুরা এসেছে, তাদেরকে উপরে পাঠিয়ে দেব? মীরার কথা সম্পূর্ণ হবার আগেই ঝুমা কথাগুলো বলে দরুন বিন্দুর প্রশ্নের উত্তর পাওয়া হয় না। মীরা বিছানা হতেই নামতে নামতে রুহিকে উদ্দেশ্য করে বলল, বোনের কাছে থাকো, ওদের ওপরে পাঠিয়ে দিচ্ছি। রুহি মাথা নাড়িয়ে সায় দিল। মীরা নিচে যাবার কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এলো বৃষ্টি। বৃষ্টি এসেই চাপটে ধরল বিন্দুকে। বিন্দু অবাক হয়ে বলল, এত রাতে কার সাথে এসেছিস? পেছন পেছন কক্ষে প্রবেশ করলো মেহেদি। মেহেদিকে দেখে বিন্দু পুনরায় বলল, এত রাতে আসতে গেলি কেন? সকালে আসলেও তো পারতি। মেহেদি প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু শান্ত চোখে তাকিয়ে রইল। মেয়েটি যদি জানতো তার ভেতরে ঠিক কতটা অশান্তর ঝড় বয়ে যাচ্ছে, তাহলে মেয়েটি কি এভাবে বলতে পারতো? পারতো না। মেহেদির ইচ্ছে করছে বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরতে। তবে যদি তার অশান্ত মনটা শান্ত হতো। বড্ড ক্লান্ত সে। বিকালে যখন বিন্দুর খোঁজে সাজ্জাদ রেজা নিজেই গেল ওদের বাসায়, মেহেদি জাস্ট হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। বিন্দু নিখোঁজ হয়েছে শুনতেই স্তব্ধ হয় সে। সাজ্জাদ রেজার সাথে থানায়ও গিয়েছিল। এই পর্যন্ত 4-5 বার আসা হয়েছে শেখ বাড়িতে বিন্দুর খোঁজে। বিন্দুর অনুপস্থিতি যেন তার ভেতর পালিত অনুভূতিরা তরতর করে বেড়ে গেল। এই বোকা মেয়েটিকে যে কতটা ভালোবাসে ফেলেছে আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। কিছুক্ষণ আগে যখন সাজ্জাদ রেজা ফোন করে জানালো বিন্দুর ফেরার কথা, মনে হয় হাওয়ার বেগে ছুটে এসেছে সে।
মেহেদি এক মনে তাকিয়ে রইল বিন্দুর ফ্যাকাশে মুখশ্রীতে। মেয়েটির শুকনো ঠোঁটে মুচকি হাসি, অথচ ডাগর ডাগর আঁখি পল্লবে ভীতিকর ছাপ। বৃষ্টি তখন থেকে বকেই যাচ্ছে, বকেই না। কেন বিন্দু একা একা মাতব্বরি করে একা আসতে গেল? কেন তাদের জোর করে পাঠিয়ে দিল? বৃষ্টির এসব কথা শুনে বিন্দু শুধু মুচকি হাসলো। বিন্দু, মেহেদির ডাকে বিন্দু তাকালো তার দিকে, আন মনে মৃদু স্বরে বলল। হুম। মেহেদি এলোমেলো দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলো। ঠিক আছিস তুই? ওরা কি তোর সাথে কোনো খারাপ কাজ? থেমে গেল মেহেদি, বাকিটা বলার সাহস হলো না তার। আচ্ছা, আজকে যদি মেয়েটির সাথে খারাপ কিছু ঘটে, সে কি আগের মতোই ভালোবাসতে পারবে? মনে প্রশ্নখানা জাগতেই সঙ্গে সঙ্গে ছেলেটির হৃদয় গহীনে প্রতিধ্বনিত হলো, পারবে। আজকে বিন্দু যদি ধর্ষিত হয়, তবুও সে বিন্দুকে খুব ভালোবাসবে, বরং আরো বেশি ভালোবাসবে। রুহিও উত্তরের অপেক্ষায় তাকিয়ে রইল বিন্দুর দিকে। প্রশ্নটা তার মনে বহু আগেই এসেছিল। এতে যদি বিন্দু কষ্ট পায় তাই জিজ্ঞেস করেনি। তাছাড়া কিছু হয়ে থাকলেও তার ফুল তার কাছে সারা জীবন ফুলের মতোই পবিত্র থাকবে। বিন্দু মেহেদির অসম্পূর্ণ কথাটা ঠিকই ধরে ফেলল। বিন্দুর চক্ষুপটে ভেসে ওঠে ওসমানের কুৎসিত দৃষ্টি। আজকে যদি ওসমান তার সাথে খারাপ কিছু করে বসতো, তাহলে হয়তো আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকতো না তার কাছে। নিজের সম্ভ্রম নিয়ে বেঁচে ফিরতো আল্লাহর নিকট হাজার কোটি শুকরিয়া আদায় করে মেয়েটি। বিন্দু আর চোখে তাকায় ওদের দিকে, মাথা নাড়িয়ে রিনরিনে গলায় বলে। এমন কিছু হয়নি। হয়তো ওদের প্ল্যান ছিল আমাকে মেরে ফেলা, তাই তো খাবার পানিবিহীন আটকে রেখেছিল অন্ধকার ঘরে। বিন্দুর সাথে খারাপ কিছু হয়নি শুনে বেশ স্বস্তি পেল মেহেদি, যদিও সে সব রকমের উত্তরের জন্য প্রস্তুত ছিল। তবুও মনে হচ্ছে বুক থেকে কোনো বোঝা নেমে গেল। তবে বিন্দুকে কেউ মেরে ফেলতে কেন চাইবে? ললাটে ভাঁজ পড়ে মেহেদির সে জানতে চেয়ে জিজ্ঞেস করে। মেরে ফেলতে চাইছিল মানে? তোকে তারা কেন মারতে চাইবে? কিসের শত্রুতা তোর সাথে? রুহিও অবাক হয়ে বলে। কি বলিস? কেউ তোকে কেন মারতে চাইবে? জবাবে বিন্দু মাথা নাড়িয়ে বলল। জানি না, লোকগুলোকে তো কখনো দেখিনি। বিন্দুর কথার পৃষ্ঠে রুহি কিছু বলার জন্য উদ্বেগ হতেই মেহেদি ইশারা করে না করলো। এখন এগুলো শোনার সময় নয়, এতে বিন্দু আরো উইক হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে কথা বলা অফ করে দিল ওরা। পরে ঠান্ডা মাথায় বিস্তারিত জানা যাবে। ততক্ষণে বিন্দুর স্যালাইন শেষ হয়ে গেছে। বিন্দুকে ওদের কথায় কনভিন্স করে বিন্দুর হাত থেকে ক্যাটেলো সহ স্যালাইন মেহেদি খুব যত্ন সহকারে খুলে দিল। ওদের নিয়ে নিচে খেতে যাও রুহানি, আমি বিন্দুকে কটা খাইয়ে মেডিসিন খাইয়ে দিচ্ছি। আর শোনো, আমি আজকে বিন্দুর সাথে এখানেই থাকবো। তুমি বৃষ্টিকে নিয়ে আমার ঘরে থেকো, আর অর্ণের পাশের রুমটাই। আর শোনো, আমি আজকে বিন্দুর সাথে এখানেই থাকি, তুমি বৃষ্টিকে নিয়ে তোমার ঘরে থাকো, আর অর্ণের পাশের রুমটা মেহেদিকে দেখিয়ে দিও। এত রাতে যাওয়ার দরকার নেই, প্রয়োজনে মাহবুব ভাইকে তোমার বাবা ফোন করে বলে দিবে। খাবার হাতে ঘরে প্রবেশ করতে করতে কথাটা বলল মীরা। মীরার কথায় সাই জানিয়ে বৃষ্টি আর মেহেদিকে নিচে নিয়ে গেল রুহি। বিন্দুর চিন্তায় খাওয়া দাওয়া হয়নি তাদের। খাবার টেবিলে তখন সাজ্জাদ, রেজা আর অর্ণ খাচ্ছিল। মেহেদিরা টেবিলের সামনে আসতেই অর্ণ খাওয়া শেষ করে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে করে উঠে দাঁড়ালো। মেহেদির খুব অপছন্দের নাম শেখ নওফেল অর্ণ। কেন পছন্দ করে না এর ব্যাখ্যা নেই তার কাছে। হয়তো বিন্দুর সাথে দুর্ব্যবহার করে, এই কারণেই অপছন্দ। অর্ণকে এড়িয়ে যেতে চেয়ে পারে না, ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? মেহেদির কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ণ। অর্ণর ধারালো অস্ত্রের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভড়কে গেল মেহেদি। অর্ণ মেহেদি কাঁধে হাত রেখে গম্ভীর গলায় শুধালো। আই এম ফাইন, বাট তোমার ভালো থাকাটা নিয়ে ভেরি কনফিউজড। নিয়ার এক্সাম, আই হোপ মন থেকে আজে বাজে ভাবনা মুছে ফেলে লেখাপড়ায় মনোযোগ দেবে। এটাই তোমার জন্য বেটার অপশন। পার্সোনালি স্পিকিং, আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট করো না।
মেহেদি অর্ণর কথা কিছুই বুঝলো না, আর না বোঝার চেষ্টায় আছে। অর্ণর প্রগাঢ় হাতের চাপে মেহেদি দাঁতে দাঁত পিষে ধরে। মেহেদির কাঁধের ওপর চেপে বসা অর্ণর হাতটা এতটাই দৃঢ়, মনে হচ্ছে কাঁধের উপরি ভাগের চামড়া তুলে ফেলবে। অথচ অর্ণ দৃষ্টি একদম স্বাভাবিক শান্ত, যেন তার স্নেহের হাত মেহেদির কাঁধ জুড়ে। হাতে পায়ে মেহেদি যতই বড় হোক, অর্ণর কাছে সে নিতান্তই বাচ্চা। ব্যথায় চোখ খিচে ফেলে মেহেদি। এটা যে অর্ণ ইচ্ছে করে করছে ঢের বুঝতে পারছে সে। কিসের এত ক্ষোভ তার উপর? শটান হয়ে দাঁড়িয়ে থাকা অর্ণ টান টান মেরুদণ্ড সামান্য মেহেদির দিকে ঝুঁকে গম্ভীর ছোট্ট করে ক্ষীণ গলায় শুধায়, Look before you leap. You don't belong here. So oil your own machine. Nothing to do because might is right. So be careful. সমুদ্রের ন্যায় শান্ত গলায় কথাগুলো বলে বড় বড় পা ফেলে গম্ভীর পদচরণে চলে গেল অর্ণ। অর্ণর ওই শান্ত গলায় কিছু একটা ছিল। মেহেদি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। অর্ণ তাকে উপদেশ দিল নাকি হুমকি দিল চট করে ধরতে পারল না সে। এত সুন্দর শান্ত গলায়ও কাউকে এভাবে হুমকিমূলক কথা বলা যায়, আর এগুলো তাকেই কেন বলল সে? মন থেকে আজে বাজে ভাবনা মুছে ফেলার কথা কেন বলল? তাদের মধ্যে তার কোনো স্থান নেই, এটার মানে কি? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেহেদির মস্তিষ্কে। বয়স তুলনায় অনেকটাই ম্যাচিওর মেহেদি, তবুও ধরতে সক্ষম হলো না অর্ণর কথা, তার তীক্ষ্ণ দৃষ্টির মানে। হেই ইয়াংম্যান, দাঁড়িয়ে আছো যে, খাবে আসো। সাজ্জাদ রেজার কথায় আকাশ কুসুম ভাবনা হতেই ছিটকে বেরিয়ে এলো মেহেদি। তার দৃষ্টি এখনো অর্ণর প্রস্থান পানে, অথচ অর্ণ চলে গেছে সেই কবে। মেহেদি সাজ্জাদ রেজার পাশের চেয়ারে বসে। মিথিলা আর হেনা খানের খেয়ে হয়তো একচোট ঘুমও হয়ে গেছে। বিন্দুর জন্য তারা না খেয়ে থাকবে কোন দুঃখে? মেহেদির থমথমে মুখশ্রী দেখে বৃষ্টি নিচু স্বরে বলল, কি হয়েছে রে তোর? মুখটা এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? কিছু না, খা। খাবার খেতে খেতেই খুব স্বাভাবিক গলায় শুধালো মেহেদি। সাজ্জাদ রেজার খাবার খাওয়া শেষ। তিনি উঠতে উঠতে বললেন, আমি তোমার বাবাকে জানিয়ে দিচ্ছি, তোমরা দুদিন আমার বাসায় থাকবে। সঙ্গে সঙ্গেই নাকচ করে দেয় মেহেদি। বলার প্রয়োজন নেই আঙ্কেল, আমরা সকালেই চলে যাব। আগামীকাল আমি আর তোমার আন্টি একদিনের জন্য একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য ঢাকার বাইরে যাব। তোমরা থাকলে বিন্দুর ভালো লাগবে। জানোই তো মেয়েটি বড্ড চাপা স্বভাবের। এমন একটি ঘটনার পর একা একা থাকলে আরো গুটিয়ে নেবে নিজেকে। তোমরা থাকলে স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। সাজ্জাদ রেজার কথার পৃষ্ঠে আর কিছুই বলল না মেহেদি। চুপিসারে যেন সম্মতি দিল সে। বিন্দুর কাছাকাছি থাকতে পারবে, এর থেকে খুশি আর কি হতে পারে? সাজ্জাদ রেজা ঠিকই বলেছে, তারা থাকলে সহজেই ট্রমা থেকে বেরিয়ে আসবে বিন্দু। বিন্দুর জন্য তো সে তার জীবনটাই দিতে প্রস্তুত। সামান্য দুদিন এখানে থাকতে পারবে না? বৃষ্টি রুহি খাচ্ছে, ঝুমা দাঁড়িয়ে সবার খাবার তদারকি করে চলেছে। সাজ্জাদ রেজা চলে যেতে যেতেই মেয়েটিকে দিল এক ধমক। তুই খুঁটির মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে বলেছি না সবাইকে খাবার দিয়ে নিজেও সঙ্গে সঙ্গে খেতে বসে পড়বি। তাড়াতাড়ি খেতে বস। ধরণীতে প্রভাতের শুরু। অন্ধকার ছাপিয়ে আলোয় আলোকিত ত্রিভুবন। ভোরের নরম তুলতুলে আলো বেশ ভালো লাগছে বিন্দুর। অভ্যেস মতোই আজকেও ভোরে উঠতে ভুল হয়নি বিন্দুর। পুলের পানিতে পা ডুবিয়ে বসে আছে সে। পুরো বাসাটা একদম নির্জন নিরিবিলি। হয়তো এখনো সবাই ওঠেনি। রাতে বোধহয় বৃষ্টি হয়েছে। নরম ঘাসের উপর ফোঁটা ফোঁটা শিশিরের বিন্দু জমে আছে। এত সকালে এখানে কি করছিস? আচমকা কারো কণ্ঠস্বর শুনেই চমকে ওঠে বিন্দু। সহসাই ঘাড় ঘুরিয়ে তাকায় মেহেদি দাঁড়িয়ে আছে। তার চোখ দেখেই বোঝা যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। ফোলা ফোলা চোখ, এবড়ো থেবড়ো টি শার্ট। বিন্দু বিন্দু হেসে বলেন, একা একা ভালো লাগছে না, তাই এখানে এসে বসেছি। তুই এত সকালে উঠলি কিভাবে? যাকে আটকায়ও টেনে টুনে তুললে হয়, যাকে আটকায়ও টেনে টুনে তুলতে হয়, সে সকাল 6টায় উঠেছে, ভাবা যায়? মেহেদিও বিন্দুর মতো পানিতে পা ডুবিয়ে বসতে বসতে বলল, অ্যাকচুয়ালি নতুন জায়গা তো, তাই ঘুমটা ক্লিয়ারলি হয়নি। ওরা ওঠেনি? মাথা নাড়িয়ে বলল বিন্দু। না, ওদের উঠতে দেরি আছে। প্রায় মিনিট পাঁচেক এটা সেটা নিয়ে বিভিন্ন গল্প করলো দুজন।
সাদা কালো মিশ্রিত রঙের একটা সালোয়ার কামিজ, বিন্দুর ছিমছাম গতরে লম্বা চওড়া সুতির ওড়নাটা হিজাবের মতো মাথায় পেঁচিয়ে রাখা, হয়তো সালাত আদায় করে সেভাবেই বাইরে এসেছে। মসৃণ মুখশ্রীতে নেই কোনো কৃত্রিমতার ছাপ, একদম স্নিগ্ধ সতেজ একখানা মুখ। যদিও বিন্দু তেমন একটা সাজগোজ করে না, মেহেদির কাছে মনে হয় এই মেয়েটার চেয়ে সুন্দর মেয়ে পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। প্রেমে পড়লে বোধহয় এমনই লাগে। কথা বলার ফাঁকে ফাঁকে ঘুরে ফিরে শুধু বিন্দুকেই দেখলো ছেলেটি। হঠাৎ মেহেদির চক্ষু যুগল গেল অর্ণর রুমের ব্যালকনিতে। কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে অর্ণ, তার তীক্ষ্ণ দৃষ্টি তাদের দিকেই। মেহেদি উঠে দাঁড়ালো, বিন্দুকে বলল। অনেক গল্প হয়েছে, এবার ভেতরে আয় বিন্দু। বিন্দু দ্বিমত করলো না, মেহেদির পিছু পিছু হাঁটলো ভেতরে। সকাল প্রায় 9টা ছাড়িয়েছে। অর্ণ ছাড়া শেখ পরিবারের সকলেই ব্রেকফাস্ট সেরে লিভিং রুমে অবস্থান করছেন। সঙ্গে আছে সাদি মারিদো, তারা সকাল সকালই এসেছে। বিন্দু বৃষ্টির সাথে একপাশে বসেছিল। মীরা মেয়েকে ডাকলো। বিন্দুকণা, এদিকে আসো। বিন্দু মায়ের ডাকে তার কাছে গিয়ে দাঁড়ালো। মীরা বিন্দুর মাথায় স্নেহের হাত বলিয়ে বলল, মন খারাপ করে একা একা থাকবে না, বন্ধুদের সাথে গল্প করবে, ঠিক আছে? আমরা কালকেই ফিরে আসব। ইম্পর্টেন্ট না হলে যেতামই না। বিন্দু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাদি বলে উঠল, আমরা আছি মামি, আপনারা নিশ্চিন্তে যান। সবাই সাবধানে থাকবে, আসছি। সবার কাছে বিদায় নিয়ে চলে গেল সাজ্জাদ, রেজা আর মীরা। এর বেশ কিছুক্ষণ পরে রুহিকে তাড়া দিল সাদি। রুহিকে বসে থাকতে দেখে বলল, তুই এখনো বসে আছিস যে? যা গিয়ে রেডি হয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। বিন্দুর আর বৃষ্টির সাথে গল্প করছিল রুহি। হঠাৎ সাদির এমন কথার আগামাথা কিছুই বুঝলো না। হৃদয় কুচকিত হলো রুহির। তারপর চট করেই মনে পড়ে যায় কালকের কথা। আজকে তাদের ডক্টরের কাছে যাবার কথা, যেটা সে বেমালুম ভুলে বসে আছে। অসাধু লোকটি আবার তাকে নিয়ে পড়েছে। লজ্জা পেল মেয়েটি, মিনমিনে করে বলল। রুহির হেয়ালি পনায় সাদি কিরমির করে বলে উঠল, না, মিথ্যা মিথ্যা যাব, ইডিয়েট। রুহি বুঝতে পারছে সাদি রেগে যাচ্ছে। আমতা আমতা করলো মেয়েটি। একাই যাব। বিন্দু তো এখনো উইক আছে। বৃষ্টিকে সঙ্গে নিয়ে যাই। কেন, তুই একা গেলে কি আমি খেয়ে ফেলবো তোকে? রুহির কথা শেষ হতেই কটমট করে বলে উঠল সাদি। ভরকাই রুহি মিনমিনে গলায় বলল, আসলে 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নিচ্ছে। সাদির ধমকে চুপসে গেল মেয়েটি। সাদি ইতিমধ্যেই হনহনিয়ে বেরিয়ে গেছে বাইরে। রুহি ঠোঁট ফুলিয়ে চলে গেল রেডি হতে। তবে যাবার আগে বৃষ্টিকে সঙ্গে নিতে ভোলে না। তপ্ত দুপুরে শেখবাড়ির কিচেনে হুলুস থুলুস কাণ্ড বেঁধেছে। আজকে কোমরে ওড়না গুজে কাজে নেমেছে 3 রমণী। যেহেতু আজকে মুরব্বি কেউ নেই, তাই বিন্দু, রুহি, বৃষ্টি নেমেছে রাধ্যে। ঝুমা এটা সেটা এগিয়ে দিচ্ছে। গরুর কষা মাংস, বোয়াল মাছ, সর্ষে ইলিশ, লাল শাক, সবজি সব বেশ কয়েকটি আইটেম রান্না করলো তারা। রান্না তখন প্রায় শেষ পর্যায়ে। এমন সময় কিচেনে প্রবেশ করে মিথিলা। মিথিলাকে কিচেনে দেখে বেশ অবাক হলো ঝুমা, বিন্দুরা। কোনোদিন কেউ তাকে কিচেনে দেখেছে কিনা মনে পড়ছে না। রুহি জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপু? যদিও মিথিলাকে তেমন একটা পছন্দ করে না রুহি, তবে অসম্মানও করে না কখনো। তাছাড়া মিথিলা বেশি সময় ফোন নিয়ে রুমেই পড়ে থাকে। মিথিলা চিকন কোমরটা হেলিয়ে দুলিয়ে কিচেনে ঢুকতে ঢুকতে বলল, নেভার, সাইড দাও, রান্না করব। মিথিলার কথা শুনে সবাই যেন হোঁচট খেলো। রান্না করবে, তাও আবার মিথিলা, যার দিনের অর্ধেকটা সময় চলে যায় রূপচর্চা করতে করতে। কথাটা যেন হজম করতে পারছে না তারা। ঝুমা তো বিস্ময় প্রকাশ করেই ফেললো। কি বলছেন আপা, আপনি রান্না করবেন? শ্যাট আপ, ননসেন্স। চোখে দেখছো না, আবার জিজ্ঞেস করছো? তোমরা নিজেদের চক্রায় তেল দাও। একদম আমার কাছে নাক গলানোর চেষ্টা করবে না। বিরক্ত গলায় ধমকে উঠল মিথিলা। ভেংচি কাটলো ঝুমা। একে দেখতে সরস্বতী হলে কি হবে, মুখের ব্যবহার একেবারে জঘন্য। অহংকার তো শরীর বেয়ে উছড়ে পড়ে। মিথিলা প্রথমে চাল ধুয়ে 1 পাতিল পানি দিয়ে চুলায় বসিয়ে দিল। তারপর
তাক থেকে মোটা দানার লবণ নিয়ে ঝরঝর করে অনেকখানি লবণ ঢেলে দিল পাতিলে। এতক্ষণ সবকটার ফ্যালফেলে দৃষ্টি ছিল মিথিলার দিকে। মিথিলাকে চিনির বদলে লবণ দিতে দেখে চোখ ছানা বড়া হলো তাদের। বিন্দু তো বিস্ময়ে চেঁচিয়ে উঠল। আরে আরে কি কর বিন্দু পুরোটা বলার আগেই মেয়েটির মুখ চেপে ধরল রুহি। বিন্দু অবাক হয়ে ফিসফিস করে বলল, আটকালি কেন? দেখছিস না চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে। সর, আমি একটু হেল্প করি। রুহি কটমট করে বলল। কোনো হেল্পের দরকার নেই, কোনো প্রয়োজন নেই সেধে সেধে অপমানিত হওয়ার। বিন্দু অবাক হয়ে পুনরায় বলে উঠল, তাই বলে ভুলটা ধরিয়ে দিব না? মনে হচ্ছে পায়েস রান্না করছে, যেটা খাবার অযোগ্য। বিন্দুর কথা সম্পূর্ণ হবার আগেই কিরমির করে উঠল রুহি। নিচু গলায় ধমকে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক। যে চিনি আর লবণের পার্থক্যই বোঝে না সে কেন এসেছে রান্না করতে? পাকনামো না করে শুধু দেখে যা। বিন্দুর হাতের তালু ঠেকলো কপালে। এই খাবার কাকে খাওয়াবে আল্লাহ জানে। এই পায়েসের টেস্ট কেমন হবে ভেবেই গায়ে ঝটকা দিল মেয়েটির। নিজেদের কাজের পাশাপাশি আর চোখে দেখলো মিথিলার লবণের অদ্ভুত পায়েস আর গাজরের হালুয়া রেসিপি। রান্না বান্না শেষ করে চার রমণী গোসল করে লিভিং রুমে এসে ঘাপটি মেরে বসে রইল মিথিলার অদ্ভুত রেসিপি কে খাবে দেখার জন্য। ভীষণ এক্সাইটেড তারা। সিঁড়ি বেয়ে নেমে আসছে সাদি, মারিদ আর অভি। তারা এসেই চেয়ার টেনে বসে। পিছু পিছু মিথিলাকেও আসতে দেখা গেল। সবাইকে খাবার সার্ভ করার জন্য ঝুমাকে পাঠিয়ে দিল রুহি। সেও এতক্ষণ বসেছিল মিথিলার অপেক্ষায়। মিথিলাকে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে বৃষ্টি ফিসফিস করে বলল, এই বেডি তো দেখি গাছের মতোই দাঁড়িয়ে আছে, তার সুস্বাদু খাবার দিবেটা কখন? সে কখন থেকে বসে আছি ভুক্তভোগীর মুখের এক্সপ্রেশন দেখার জন্য। সেটাই তো দেখছি নাকি, এখন ফ্যাচ ফ্যাচ না করে দেখতে থাক। বৃষ্টির মতোই ফিসফিস করে বলল রুহি। মেহেদি নিচে নেমে সোজা এসে দাঁড়ালো ওদের কাছে। কপাল কুঁচকে বলে ওঠে, সব কটা এমন দলাদলি করছিস কেন? মতলব কি বলতো? বৃষ্টি তার হাত ধরে পাশে বসিয়ে দিয়ে বলল, কথা বলিস না, তুইও চুপচাপ বসে ফ্রিতে সিনেমা দেখে যা। মেহেদির ললাটের ভাঁজ আরো দ্বিগুণ হলো। এদের মতলবটা কি বোঝার চেষ্টা করলো। সব কটার দৃষ্টি খাবার টেবিলে। মনে হচ্ছে সামনে কোনো হলিউড সিনেমা চলছে আর এরা সেটা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে। অপদার্থগুলো কি পুরুষ মানুষের খাবার দেখছে এভাবে বসে বসে? মেহেদি চক্ষু বড় বড় করে তাকালো বিন্দুর পানে। তারও সেম কেস। মেয়েটি গালে হাত দিয়ে খুবই মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সেথায়। ফুলে ফেপে উঠল ছেলেটির ভেতর। বিন্দু অন্য কাউকে কেন দেখবে? সে কি কম সুন্দর, কম স্মার্ট? সে ফোঁস করে ধপাস করে বসে পড়ল বিন্দুর পাশে। হকচকিয়ে গেল বিন্দু। সহসাই মেয়েটির মনোযোগ ভঙ্গ হলো। ঘাড় ঘুরিয়ে চাইলো মেহেদির পানে। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, জলহস্তির মতো বসলি কেন? আস্তে বসতে পারিস না বেয়াদ্দব? লও ঠেলা। যার জন্যে করে চুরি সেই বলে চোর। সে হিংসায় জ্বলে পুড়ে মরছে কার জন্য? এই মেয়েটির জন্যেই তো নাকি? সে কিছু বলতে নিবে তার আগেই বিন্দু পুনরায় তাকালো সেদিকে। অর্ণকে আসতে দেখা যায়। অর্ণ খাবার টেবিলে বসতেই ঝুমা সর্ষে ইলিশ দিয়ে ভাত দিতেই বাত সাধলো মিথিলা। হাতে পায়েসের বাটি নিয়ে অর্ণর সামনে দাঁড়িয়ে গদগদ কণ্ঠে বলল, ভর্তা পরে খাওয়ানো, আজ আমি নিজের হাতে তোমার জন্য পায়েস গাজরের হালুয়া রান্না করেছি। প্লিজ তুমি না করবে না, কষ্ট করে রান্না করেছি, তোমাকে খেতেই হবে। মিথিলার এই কাজে চক্ষু চরক গাছ চার রমণীর। তাদের চোখ উঠে বসলো কপালে। এই কুখ্যাত পায়েস অর্ণের জন্য রেখেছে। বিস্ময়ে অভিভূত হয়ে বসে রইল বিন্দুরা। রুহির কপালে হাত, এটাই দেখার বাকি ছিল। সবটা দেখেও তারা চুপচাপ বসে অপেক্ষা করলো পরবর্তী কাহিনী দেখার জন্য। অর্ণর খাওয়া থেমে নেই। সে মাছের কাঁটা বেছে এক লোকমা ভাত মুখে পুরে নিল। মিথিলার হাতে পায়েস দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। তার বাঁকা হাসির গভীরে উপলব্ধি করতে পারে না কেউই। সে খাবার চিবোতে চিবোতে গম্ভীর গলায় শুধালো, তুই খেয়েছিস? ইস কি মহব্বত! তার খাবারের খোঁজ নেওয়াতে খুশিতে আত্মহারা মিথিলা। মেয়েটি হাস্য উজ্জ্বল মুখে গর্ব করে বলল, তোমার জন্য রেধে একা একা খাবো ভাবলে কি করে? তোমার সাথে খাবো ভেবেই ওয়েট করছি। অর্ণ শুনল মিথিলার কথা।
সে পুনরায় বলল, আগে তুই খা, তারপর আমি। ইস, এত খুশি মেয়েটি কোথায় রাখবে? এত কেয়ারিং অর্ণব। মারিদ অর্ণর আগ্রহ দেখে পায়েসের দিকে তাকালো। কালারটা দারুণ। ছেলেটি একটি বাটি তুলে মুখে দিতে দিতে বলল, পায়েসের কালারটা তো জোস, একটু খেয়ে দেখি, নিশ্চয়ই খুব মজা হয়েছে। মুখে পায়েস নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল মারিদ। অর্ণ সেদিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল। মিথিলা মারিদের কাছে বড্ড বিরক্ত হলো, কেননা সে যার জন্য নিজের হাতে রান্না করেছে তার আগে কেন মারিদ খাবে? মেয়েটি বিরক্ত হয়ে বলল, এটা কি করলেন আপনি? আগে অর্ণ খাবে, তারপর বাকিরা। মারিদ মুখ থেকে থুতু দিয়ে ফেলে দিল পায়েস। বহু কষ্টে পানি খেয়ে গিলে ফেললো বাকিটুকু। ঝুমা মুখ চেপে হাসতে লাগলো। মিথিলা কপাল কুঁচকে বলে, ফেলে দিলেন কেন? ভালো হয়নি? মারিদ জোরপূর্বক হেসে বলল, আরে না না, খুব মজা হয়েছে। আসলে সকালে ডায়াবেটিস চেক করেছি, 102। মিষ্টি খেতে একেবারে নিষিদ্ধ। তুমি যে পায়েসে চিনি দিয়েছো, বিষয়টি মাথায় ছিল না। তুমি খাও, ক্যারি অন ক্যারি অন। মিথিলার ভ্রু কুঁচকে যায় মারিদের কথা শুনে। আশ্চর্য, পায়েস চিনি দিয়ে রাঁধে না তো কি দিয়ে রাঁধবে? ডায়াবেটিস, তাও আবার 102। মিথিলা সুন্দর করে আসন পেতে বসে পড়লো চেয়ার টেনে। গপ গপ করে খেতে শুরু করলো পায়েস। খুশির চোটে প্রথম চামচ গিলেই ফেললো, কিন্তু গিলে ফেলার পর লাফিয়ে উঠলো সে। দুহাতে গলা চেপে ধরলো। সবটাই লবণ। মিথিলার বমি পায়। সে খাবার ফেলেই ছুট লাগায় তার রুমে। এতক্ষণ মুখ চেপে হাসি চেপে রাখছিল রুহিরা। মিথিলাকে ছুটে যেতে দেখেই হুহা করে হাসতে শুরু করলো তারা। মারিদ সাদি অভিযোগ দিল তাতে। তার বোনটাও না যেটা পারে সেটাই করে। জ্যোৎস্না রাত থালার ন্যায় চাঁদ উঠেছে বিশাল ওই আকাশের বুকে। অর্ণ আর সাদি বাদে গার্ডেনে আড্ডা দিতে বসেছে সবাই। এই কথা সেই কথা, কথায় যেন ফুরাই না কারো। এভাবে প্রায় অনেকটা সময় পার হয়ে যায়। বিন্দু বিরক্ত হয়ে বলল, অর্ডারটা ঠিক জমছে না। এই মেহেদি একটা গান গানা। মেহেদি অবাক হয়ে বলল, আমি গান পারি না, তোরা গা। মেহেদির কথা শেষ হতেই রুহি ধরাম করে একটা কিল বসিয়ে দিল ছেলেটির বাহুতে। মিথ্যে কথা বলিস কেন বেয়াদব? কি মনে করিস আমরা শুনিনি তোর গান? কথা কম বলে গান ধর। কোথায় শুনেছিস? আমি সত্যিই পারি না। বাহু ঘষতে ঘষতে বলল মেহেদি। বৃষ্টিও বলল গান গাইতে। মেহেদি পুনরায় জানায় সে পারে না। এবার অভি বলে, ওরা আজ আমাকে ছাড়বে না ব্রো, একটা শুনিয়েই দাও না। সময়টাকেও আমি একটু সেলিব্রেট করি তোমাদের সাথে। আমি সত্যিই পারি না ভাই। খুবই বিনয়ী করে বলে মেহেদি। কিন্তু বিন্দু চোখ পাকিয়ে তাকালো মেহেদির পানে। কিরমির করে বলল, নাটক কম করো প্রিয়। আমরা বহু আগেই আপনার ফোন থেকে শুনে ফেলেছি। এবার ভদ্র ছেলের মতো একটা গান গেয়ে আমাদের উদ্ধার করুন দেখি। বিন্দুর কথা শুনে মাথা চুলকে হাসলো মেহেদি। মেয়েটির কথাগুলো কি আদেও তার কানে গিয়েছে? তার কর্ণে বারবার বাজে বিন্দুর মুখে প্রিয় শব্দটি। অর্ণ আর সাদি অতটাও দূরে নয়। ওদের কথা তারা স্পষ্ট শুনতে পাচ্ছে। এত সুন্দর করে বললেই না গিয়ে থাকি কি করে বল? মেহেদির কথার সবাই হই হই করে উঠল। অভি বলল, এই রুহি যাও তো, গিটারটা নিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে রুহি ছুট লাগালো বাড়ির ভেতরে। যেভাবে দৌড়ে গিয়েছে সেভাবেই গিটার হাতে দৌড়ে এসেছে। গিটারটা মেহেদির হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে বসলো আগের স্থানে। মেহেদি এক পলক চাইলো বিন্দুর পানে। মেয়েটি গালে হাত দিয়ে অধীর আগ্রহে তার দিকেই তাকিয়ে আছে। গিটারে টুংটাং ধ্বনি তুলে গান ধরে মেহেদি। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
চোখ বন্ধ করে বড্ড আবেগ মাখিয়ে গানটা গাইলো মেহেদি। গান শেষ হতেই সবাই করতালি দিল। মেহেদি চোখ খুলে সরাসরি চাইলো বিন্দুর দিকে। বিন্দু হাতে তালি দিয়ে বলল, ওয়াও, কি শোনাইলি ভাই! যদিও গানটা অনেক পুরনো, তবে তোর মুখে শুনতে খুব ভালো লেগেছে। মেহেদি কেবল মুচকি হাসলো। এই যে মেয়েটি তার একটু প্রচেষ্টায় হাসছে, এর থেকে আর কি চাই তার। বিন্দু বায়না ধরলো আরো একটা গান শোনাতেই হবে। বিন্দু বলবে আর মেহেদি শুনবে না, এমনটা কি হতে পারে? মেহেদি বিন্দুর চোখে চোখ রেখেই পুনরায় গান ধরে। অসম্ভব সুন্দর গান গায় মেহেদি। বিন্দু চক্ষু যুগল বন্ধ করে অনুভব করে, সত্যিই তার সব ভয় দূর হয়ে একরাশ মুগ্ধতা হানা দেয় তার হৃদয় জুড়ে। খুবই ভালো লাগছে সময়টা। সময় বহমান নদীর স্রোতের মতো। সেদিনের পর কেটে যায় আরো 2 দিন। মীরা আর সাজ্জাদ রেজা পরের দিনই চলে আসে। বৃষ্টিরা 2 দিন থাকে শেখ বাড়িতে। এই 2 দিন খুব সুন্দর কাটিয়েছে বিন্দু। এখন সকাল 8টা। বিন্দু স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়েছে। একাই যাচ্ছে স্কুলে, কেননা গতকাল রাতে রুহি গিয়েছে তার নানা বাড়িতে। তার নানি অসুস্থ হয়ে পড়লে অর্ণ এসে নিয়ে যায় তাকে। যদিও তাকে সঙ্গে নেওয়ার জন্য বায়না ধরেছিল রুহি, বিন্দু যায়নি। হয়তো আজ এসেও পড়বে। একা একা স্কুলে যেতে ইচ্ছেও করছে না, আবার ঘরেও ভালো লাগছে না। ঘরে বসে কি করবে? তবুও স্কুলে মেহেদি আছে, বৃষ্টি আছে, সময় কেটে যাবে। গাড়ির কাছে আসতেই খোলা থাই গলিয়ে গম্ভীর মুখে অর্ণকে ড্রাইভার সিটে বসতে থাকতে দেখে চমকাই থমকাই বিন্দু। বাড়ির ড্রাইভার গিয়েছে সাজ্জাদ রেজার সাথে, কথাটা বেমালুম ভুলে গেছে মেয়েটি। বড্ড দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়লো মেয়েটি। বাড়িতে ফিরে যাবে নাকি গাড়িতে উঠবে ঠিক বুঝে উঠতে পারছে না। ফিরে যাবারও সাহস হচ্ছে না। মনে হচ্ছে আঠার মতো 5 যুগল আটকে আছে জমিনে। গাড়িতে উঠতে কি তোকে ইনভাইট করতে হবে? আকস্মিক অর্ণর গম্ভীর কণ্ঠস্বর শুনেই অন্যমনস্ক মেয়েটি চমকায়। অর্ণ কি তার জন্যই অপেক্ষা করছে? বিন্দু আশেপাশে তাকালো না। সে ছাড়া তো আর কেউই নেই। বিন্দু নিশ্চিত হলো অর্ণ তাকেই বলছে। মেয়েটি দ্বিতীয় ধমকের রিস্ক নিতে চাইলো না। পেছনের দরজাটা খুলে উঠতে চাইলো, তবে উঠতে পারে না সে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই ভোর হয়। পেছনের দরজা খুলতেই অর্ণ তীক্ষ্ণ গলায় শুধালো, এই ননসেন্স, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? অর্ণর কঠোর গম্ভীর ধমকে চুপসে গেল বিন্দু। সামনের সিটে বসতে হবে এটা তো ভালো করেও বলা যেত। যেহেতু ড্রাইভারের সঙ্গেই আসা যাওয়া করে, তাই সবসময়ই পেছনেই বসা হয়। অভ্যেস মতোই আজকেও বসতে চেয়েছিল। কথাটা ভালো করে বললে কি নিষ্ঠুর মানুষটির উঁচু নাকটা ভোঁতা হয়ে যেত? অবশ্য বলবেই বা কি করে? ভালো করে কথা শিখেছে নাকি? অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির দিকেই। বিন্দু পিছনের দরজাটা পুনরায় বন্ধ করে দিল। বিনা বাক্যে আনত মাথায় চুপচাপ সামনের সিটে বসলো। দ্বিতীয়বারের জন্যে আর অর্ণর দিকে তাকালো না। কেনই বা তাকাবে? তাকানো উচিত। অর্ণ কিভাবে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে ফেলে আসলো? মানছে অর্ণ তাকে বোন হিসেবে মানে না, আর সেও তো আর লাফাচ্ছে না, পায়ে পড়ছে না বোন হবার জন্য। অমন নিষ্ঠুর মানুষের বোন হবার চেয়ে না হওয়া ঢের ভালো। তবে মানুষ হিসেবে না হয় তাকে সাহায্য করতে পারত। বড্ড অভিমান জমেছে পাষণ্ড লোকটির ওপরে। বিন্দু জানে তার খারাপ লাগা, ভালো লাগা, অভিমান কিছুই স্পর্শ করবে না এই মানবকে। করার কথা বুঝি, কেনই বা করবে? অর্ণকে দেখলো একজোড়া মায়াবী অভিমানী আখিদয়। হয়তো দেখলো কিংবা দেখেনি। সে গম্ভীর মুখে এক মনে গাড়ি ড্রাইভ করছে, বুনো দৃষ্টি তার ব্যস্ত সড়কে। বিন্দুর ডাগর ডাগর আখি পল্লব জানালা গলিয়ে ব্যস্ত সড়কে ছুটে চলা জনমানুষে। মনে মনে ভাবছে কখন পথ শেষ হবে। আড়ষ্টতা ঘিরে রেখেছে তাকে। লোকটির ত্রিসীমানায় আসলেই তাকে অস্থির অস্বস্তি ঘিরে ফেলে। বিন্দু এটা সেটা ভাবতে ভাবতেই গাড়িটি থেমে গেল স্কুল সম্মুখে। ওই তো বৃষ্টি আর মেহেদিকে দেখা যাচ্ছে। নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে তারা। গাড়িটি থামতে দেরি হলেও বিন্দুর লাফিয়ে নেমে পড়তে দেরি হলো না। খুবই তাড়া দেখা গেল মেয়েটির পদচারণে। একবারের জন্যেও তাকায়নি পর্যন্ত পেছন ফিরে। সে কি স্বার্থপর?
একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল না লোকটিকে? নিজের ভাবনায় মনে মনে নিজেকেই নিজে ধমক দিল মেয়েটি। অর্ণর ধূসর রঙের তীক্ষ্ণ দৃষ্টি তখনও বিন্দুর পানে। তার এই দৃষ্টিতে কি আছে, রাগ নাকি অন্য কিছু? তার মুখবিবর গম্ভীর, শান্ত অথচ কঠিন চোয়াল। বিন্দু ইতিমধ্যেই বৃষ্টিদের সাথে স্কুল চত্বরে প্রবেশ করেছে। শূন্য গমন পথে দৃষ্টি রেখেই পোক্ত হাতে হুইল ঘোরায় অর্ণ। মুহূর্তেই গাড়িখানা তীব্র গতিতে ধুলো উড়িয়ে শাঁ শাঁ করে চলল নিজ গন্তব্যে। তপ্ত দুপুর সূর্যটা ঠিক মাথার উপরে তীব্রতায় পুড়িয়ে দিচ্ছে শহরটাকে। হঠাৎ করেই সেই পরিষ্কার আকাশটা কালো মেঘে ঢেকে গেল। বাতাসের তীব্র তাণ্ডবে যেন উড়িয়ে নিয়ে যাবে সব। এতে অবাক হলো না জনমানব। আষাঢ় মাসে বৃষ্টি আসবে না তো আর কবে আসবে? আজকে বৃহস্পতিবার, তরুণ বিন্দুর ক্লাস তাড়াতাড়িই ছুটি হয়ে গেছে। আকস্মিক বৃষ্টি দেখে স্কুলের করিডোরে দাঁড়িয়ে চিন্তায় ডুবে আছে বিন্দু। একে তো সঙ্গে করে ছাতা পাতা কিছুই আনেনি, তার ওপর আবার ড্রাইভার এসেছে কিনা সেটাও জানা নেই তার। বৃষ্টি ছাতা মাথায় স্কুল হতে বেরিয়ে গেল। তার ছাতার নিচে তাদের একটি ক্লাসমেট, সেও বোধহয় ছাতা আনতে ভুলে গেছে। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস যে? আজকে কি স্কুলে থেকে যাওয়ার প্ল্যান করেছিস নাকি? মেহেদির কণ্ঠস্বরে চিন্তিত বিন্দু তাকালো তার দিকে, মৃদু গলায় বলল, ছাতাটা আনিনি, ড্রাইভার আঙ্কেল এলো কিনা তাও বুঝতে পারছি না। এবার বাড়ি যাব কি করে? মেহেদি তার হাতের ছাতাটি খুলতে খুলতে বলল। ছাতার নিচে আয়, গেটের সামনে গিয়ে দেখি ড্রাইভার আঙ্কেল এসেছে কিনা। বিন্দু নড়ে চড়ে কিছুটা ভাবুক গলায় বলল, কিন্তু আঙ্কেল যদি না আসে, শুধু শুধু গেটের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবো কেন? না আসলেও প্রবলেম কি, আমি আছি তো। আজ তোকে গাড়িতে তুলে না দিয়ে এক পাও দিচ্ছে না। তাছাড়া সবাই বেরিয়ে যাচ্ছে, এখানে একা দাঁড়িয়ে থেকে কি করবি? ওখানে থাকলে গাড়ি এসেছে কিনা দেখা যাবে। চট জলদি, ভিজবি না, আয়। মেহেদির কথা শুনল বিন্দু। এক ছাতার নিচে পিলপিল পায়ে এগিয়ে গেল অভিমুখে। গেটের কাছাকাছি যেতেই মেয়েটি চমকালো। কালো মার্সিডিজ গাড়িখানা তখন চার পায়ে দাঁড়িয়ে গেট সম্মুখে, গাড়ির থাই গ্লাসখানা নামিয়ে রাখা। বৃষ্টির তাণ্ডবে অর্ণকে ঠিক ঠাউর করতে পারছে না সে। আকাশ পর্যন্ত দৃষ্টি যাচ্ছে না মোটা মোটা বৃষ্টির ফোঁটার প্রকোপে। ড্রাইভার সিটে বসা অর্ণকে খুব ভালো করেই দেখতে পাচ্ছে মেহেদি। শকুনের মতো দৃষ্টি তার দিকেই। অর্ণর অমন ধারালো দৃষ্টি দেখে ভড়কে গেল মেহেদি। ছেলেটি বুঝতেই পারছে না অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে কি আছে। অর্ণ যে তাকে পছন্দ করে না সেটা তার দৃষ্টি, তার বিহেভিয়ার, তার শান্ত মস্তিষ্কে এড়িয়ে যাওয়াতেই প্রকাশ পায়। মেহেদি স্পষ্ট বুঝতে পারে সবটাই, তবে কারণটা ধরতে সক্ষম হচ্ছে না। মেহেদির মনের গহীনে প্রশ্ন জাগলো, আচ্ছা, লোকটি কি তোর বন্ধুদের সাথে মেলামেশাটা পছন্দ করছেন না? রুহি বিন্দুর সাথে বন্ধুত্ব করেছে বলে অসন্তুষ্ট? সেটা তো স্পষ্ট বুঝতেও পারছি না। রুহি আসলে ওর থেকে জেনে নেওয়া যাবে। বিন্দু আর মেহেদি তখনও একই ছাতার নিচে। মেহেদি এক হাতে ছাতা উঁচিয়ে ধরে অন্য হাতে সামনের ডোর খুলে দিল। বিন্দু মৃদু গলায় ওকে বাই বলে সিটে চেপে বসে। বিন্দু বসার সঙ্গে সঙ্গেই গাড়িটি তীব্র গতিতে ছুটে চলে অভিমুখে। আচমকা গাড়িতে টান পড়তেই হকচকায় বিন্দু। অপ্রস্তুত লেনিনে কিছুটা সামনে হেলিয়ে পড়ে। তৎক্ষণাৎ নিজেকে সামলে ঠিকঠাক করে বসলো মেয়েটি। মনে মনে অর্ণর গোষ্ঠী উদ্ধার করতে ভুলল না সে। আর চোখে তাকালো অর্ণর দিকে। অর্ণ এক মনে ড্রাইভ করে চলেছে তো চলেছেই, একটু এদিক সেদিক ঘাটটা পর্যন্ত নাড়ালো না। ভাবমূর্তি দেখে মনে হচ্ছে কেউ তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, নড়াচড়া করলেই ঠুস। পেটানো শরীরে জড়িয়ে আছে ধূসর রঙের শার্ট, যার হাতা কোনোই পর্যন্ত সুন্দর ভাঁজে গোটানো। ফর্সা হাতের নীল নীল শিরাগুলো ফুলে ফুলে আছে। লোকটিকে রেগে আছে, কেমন কঠিন না বদনখানি। ভারী বৃষ্টির প্রকোপে ভালো করে রাস্তাটাও ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। গাড়ির সামনে বড় গ্লাসের উপরে চেপে বসা কাঁটার মতো হুইল পার এপাশ ওপাশ করে কাচের গ্লাসটা স্বচ্ছ করে দিচ্ছে। হঠাৎ বিন্দুর নেত্রপল্লব পড়ল গাড়ির সাইডে ছোট্ট আয়নাতে। একটা পাখি কাক ভেজা হয়ে গুটিসুটি মেরে বসে আছে। বিন্দুর বড্ড মায়া জাগলো। ইস, কিভাবে ভিজেছে পাখিটা। বিন্দু আস্তে আস্তে করে হাত বাড়িয়ে পাখিটা খপ করে ধরে ফেলল।
পাখিটা উড়ে যাবার জন্যে ছটফট করে। বিন্দু অনুভব করে ছোট্ট পাখিটার বুকটা ধকধক করছে, হয়তো ভয় পাচ্ছে, নয়তো অতিরিক্ত ভেজার কারণে। এত ভাবার বিন্দুর সময় কই। সে তার ব্যাগ থেকে রুমাল বের করে ধীরে ধীরে পাখিটাকে শুকিয়ে নিল। এখন পাখিটার লোমশগুলো একদম ঝরঝরে। কেমন চুপটি করে আছে বিন্দুর হাতের মুঠোর মধ্যে, যেন সে ভরসার স্থান পেয়ে গেছে। বিন্দুর মনটা ফুরফুরে চঞ্চল হয়ে উঠল। পাখিটার লোমে ঠোঁট ছুঁয়ে দিল। এই পাখিটা যে বাসায় নিয়ে তার শোক পাখির মতো আদর যত্ন করে পুষবে। বিন্দু পাখিটা গালের সাথে আলতো চেপে ধর, ইস্কি তুলতুলে নরম। বিন্দু ফিসফিস করে বলে, কি নাম গো তোর পাখি? পাখি কি কথা বলতে পারে? সে চুপটি করে রইল মেয়েটির ত্বকের ওম পেয়ে। বিন্দু গুনগুন করে গল্প শুরু করলো তার সাথে। মেয়েটি যখন পাখির সঙ্গে গল্প করতে ব্যস্ত, ঠিক তখনই একজোড়া পোক্ত হাত বাজের ন্যায় থাবা বসালো পাখিটিতে। জানালা দিয়ে ছুঁড়ে মারলো বাইরে। আচমকা আক্রমণে চমকায় থমকায় বিন্দু। হতভম্ব হয়ে তাকিয়ে রইল উড়ে যাওয়া পাখির দিকে। ঠিক কি ঘটলো তৎক্ষণাৎ বোধগম্য হলো না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল পাখিটার পানে। ধরিত্রীতে তখনও মুষলধারে বৃষ্টি। পাখিটা হন্যে হয়ে নির্খুঁজে উড়তে উড়তে গিয়ে একটা বিপরীত দিকে ছুটে যাওয়া রিকশার হুটের উপর দাঁড়ায়। আর দেখতে পেল না বিন্দু। টলমল চোখে ফিরিয়ে তাকালো অর্ণর দিকে। ভীষণ কান্না পেল তার। অর্ণ খুব স্বাভাবিকভাবেই গাড়ি ড্রাইভ করছে, যেন কিছুই করেনি সে। বিন্দুর খুব রাগ হলো। টলমল চোখে তাকিয়ে ফুঁসে উঠল, এটা কি করলেন আপনি? রাগে দুঃখে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মসৃণ গালদয় ভিজিয়ে। অর্ণ ঘাড় ফিরিয়ে শান্ত চোখে তাকালো মেয়েটির কান্নারত মুখশ্রীর পানে। মেয়েটির চোখে চোখ রেখে ভাবলেশহীন গম্ভীর গলায় শুধালো, কি করেছি আমি? অর্ণর কথা শুনে হতবিহ্বল হলো বিন্দু। অর্ণর ভাবভঙ্গি যেন সে আকাশ টপকে পড়ল মাত্র। এত বড় একটা কাণ্ড করে এখন জিজ্ঞেস করছে কি করেছি আমি। ফোপায় বিন্দু কতখানি মায়া জন্মে গেছে পাখিটার ওপরে। নিজের প্রিয় রুমাল নষ্ট করে পাখিটা শুকিয়ে পরিষ্কার করলো। নিশ্চয়ই আবোলা প্রাণীটা আবার কাক ভেজা হয়ে গেছে। বিন্দু ফোপানো গলায় বলল, কি ক্ষতি করেছে ওই অবলা প্রাণীটা? কেন এমনটা করলেন? কেন? বিন্দুর কথা শেষ হতেই গাড়িটি জোরে ব্রেক কষল। অপ্রস্তুত থাকায় পড়তে পড়তেও নিজেকে বাঁচিয়ে নিল। রাগ এবং হতবাক চোখে তাকালো বিন্দু। অর্ণ আগে থেকেই তাকিয়েছিল, দরুন দুজনের দৃষ্টি মিলিত হলো। অর্ণর ধূসর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে না মেয়েটি। ওই ঘোলাটে নেত্রের চাউনি তাকে কাঁপিয়ে তোলে। দুম করে চোখ নামিয়ে নিল বিন্দু। ঠিক তখনই কর্ণ স্পর্শ করলো অর্ণর গম্ভীর কণ্ঠস্বর। কৈফিয়ত চাইছিস? কৈফিয়ত? এত সাহস কি বিন্দুর আছে? কৈফিয়ত চাইতে অধিকার লাগে না। বিন্দুর কি সেই অধিকার আছে? মেয়েটি আনত মাথায় বসে রইল কেবল। বড্ড খারাপ লাগছে পাখিটার জন্যে, উদার মন কিনা। তবে অবিশ্বাস্য হলেও অর্ণ কৈফিয়ত দেখার ভঙ্গিতেই শোধালো। বিন্দু অবাক হয়ে তাকালো অর্ণর দিকে। অর্ণ ততক্ষণে সিট বেল্ট খুলে গাড়ি হতে বেরিয়ে গেছে অর্ণ। বিন্দু ভেবে পেল না পাখিটা কখন কোথায় লোকটিকে বিরক্ত করলো। অর্ণকে গাড়ি থেকে নেমে যেতে দেখে চিন্তায় ডুবে গেল সে। লোকটি কি ওকে ফেলেই চলে গেল? পর মুহূর্তেই মনকে সান্ত্বনা দিয়ে বলল, সত্যিই তাই হলো। অর্ণ ফিরে এলো প্রায় 8-10 মিনিট পর। একই স্থানে বসে থাকতে থাকতে মেরুদণ্ড বুঝি পেকে গেল বিন্দুর। এই বৃষ্টি যেন আজ থামার নামই নিচ্ছে না। হাতের ছাতা বন্ধ করে অর্ণ গম্ভীর মুখে এসে ড্রাইভিং সিটে বসলো। হাতে তার বড় সাইজের দুটো শপিং ব্যাগ। কপালে চিকচিক করছে বিন্দু বিন্দু ঘামের রেশ। সিটে বসেই ব্যস্ত হাতে পরপর গলার কাছে বোতাম দুটো খুলে ফেলল। বিন্দু আর চোখে তাকিয়ে রইল অর্ণর বলিষ্ঠ বুকের দিকে। ঘন কালো লোমশগুলো দেখতে কি সুন্দর আকর্ষণীয় লাগছে। নিজের কাজে নিজেই লজ্জা পেল মেয়েটি। ছি ছি ছি, সে এতটা নির্লজ্জ কবে হলো? তাও আবার ভাইয়ের দিকে লজ্জিত হলো বিন্দু। মেয়েটি তড়িঘড়ি করে নেত্রমণি ঘুরিয়ে বাইরে চাইল। লোকটি তাকে বসিয়ে রেখে শপিং করতে গিয়েছিল। খচ্চর লোকটি আর সময় পেল না শপিং করার। বৃষ্টি মারিয়ে গাড়িটি
গেট পেরিয়ে ঢুকলো শেখ বাড়িতে। বিন্দু কি করবে ভেবে পাচ্ছে না। এত বৃষ্টি যেন চোখে পাতালে কিছু দেখা যাচ্ছে না। একবার ভাবলো নেমে দিবে এক দৌড়, বই খাতার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারল না। বিন্দুর আকাশ কুসুম ভাবনার সুতো ছিঁড়ে অর্ণর গম্ভীর কণ্ঠস্বরে নাম। চকিতে তাকালো মেয়েটি। ছাতা মাথায় অর্ণ দাঁড়িয়ে আছে, গাড়ির দরজা খুলে। বিন্দু অবাক হয়ে তাকালো ড্রাইভিং সিটে, স্থানটি খালি। আশ্চর্য, লোকটি ঘুরে তার কাছে আসলো কখন? অর্ণ ছাতা নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে, এ যেন বড় আশ্চর্যের বিষয়। বিন্দু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তার যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। ডাগর ডাগর আখি পল্লব ঝাপটে বের তাকালো। এটা অর্ণ হতেই পারে না। বিন্দুকে ঘাপটি মেরে বসে থাকতে দেখে অর্ণ দাঁতে দাঁত চেপে বলল, নামতে বলেছে ইডিয়েট। বিন্দু রিস্ক নিল না। নিজের হতভম্ব রূপ সামলে ধীর পায়ে গাড়ি হতে বেরিয়ে এসে অর্ণর ছাতার নিচে জায়গা নিল। অর্ণ আর তার শরীর ছুঁই ছুঁই, গোনা ইঞ্চি কয়েক ফাঁকা দুজনের মধ্যে। বিন্দুর মাথাটা অর্ণর বুক বরাবর, তার আনত দৃষ্টি অর্ণর সুঠামদেহী বুকে। অর্ণর ফর্সা বুকের উপর গলার ঠিক নিচে একটা কালো কুচকুচে তিল। তিলটা বোধহয় একটু বড়ই, খুব কাছে থাকার তিলটা একদম স্পষ্ট বিন্দুর দৃষ্টিতে। গলাটা বোধহয় শুকিয়ে এলো মেয়েটির। ফাঁকা ঢোক গিলে মরুভূমির ন্যায় শুকিয়ে যাওয়া গলাটা ভেজানোর বৃথা চেষ্টা করলো। দৃষ্টি সরিয়ে কিছুটা পিছিয়ে যেতে চাইল বিন্দু। অর্ণর বোধ হয় পছন্দ হলো না মেয়েটির পদক্ষেপ। মেয়েটির কাঁধের উপর চেপে থাকা স্কুল ব্যাগের চ্যাপটা ফিতাটি টেনে ধরে দূরত্ব ঘুচিয়ে নিল সে। দুজনের মধ্যে সুতো পরিমাণ ফাঁক শুধু গায়ে গা ছুঁইনি, এই যা। অর্ণর এই কাজে চমকাই থমকাই বিন্দু। অর্ণকে এত কাছে আবিষ্কার করে শিউরে উঠল বিন্দু। দৃশ্যমান কেঁপে উঠল তার ছোট্ট দেহখানা। অর্ণ কি সেই কম্পন অনুভব করলো? এই যে মেয়েটির ঘন ঘন তপ্তশ্বাস আছড়ে পড়ছে তার প্রশান্ত বুকে, এতে কি পুরুষালী ইচ্ছেরা স্পর্শ করলো না তাকে? হয়তো করলো, তবে সেটা মুখবিবরে প্রকাশ পেল না। তার তীক্ষ্ণ দৃষ্টি অথচ থেমে থাকা জলের মতো শান্ত। বিন্দু অপ্রস্তুত, অস্বস্তিতে, লজ্জায় সেই কখন মাথাখানা লুকিয়ে রেখেছে, গলায় ভাঁজে তোলার নামই নেই। ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে, কিন্তু যাবেটা কি করে? অর্ণর শক্তপোক্ত হাত এখনো তার কাঁধে। অর্ণর এক হাতে ছাতা, অন্য হাত এখনো ব্যাগের ফিতা টেনে রাখা। অর্ণ মেয়েটির লাজ অস্বস্তি এত কিছু পরোয়া করলো কোথায়? সে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, এটা ধর। বিন্দু এবার আস্তে ধীরে মাথা তুলে তাকালো। সরাসরি অর্ণর দিকে দৃষ্টি দেওয়ার সাহস হলো না মেয়েটির। অর্ণর হাতে সেই শপিং ব্যাগ দুটো। কপালদয় কুঁচকে এলো মেয়েটির। এই ব্যাগে কি আছে যেটা নির্দয় লোকটি তাকে দিচ্ছে? এবার মাথাটা উঁচিয়ে চাইল অর্ণর পানে। অর্ণ লম্বায় দ্বিগুণ হওয়াতে মাথা টানা দিয়ে চাইল। মেয়েটির চোখে মুখে অস্বস্তির সাথে যেন কৌতূহল হানা দিল। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই। বিন্দু হাসফাস করে মিনমিনে গলায় বলল, কি আছে এতে? প্রশ্ন করলি বুঝি? ভ্রুদয় কুচকিত করে রাশভারী গম্ভীর গলায় শুধালো অর্ণ। অর্ণর রাশভারী কণ্ঠস্বর শুনে যেন অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটির। বিন্দু নত মাথায় তড়িঘড়ি করে দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো সে কোনো প্রশ্ন করেনি। কম্পিত চিত্তে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতে ব্যাগ ধরিয়ে দিতে দিতে গম্ভীর মুখে বলল, শেখ সাজ্জাদ রেজার মেয়ে হয়ে আছিস সোসাইটিতে, তার সম্মানের কথা নাই বলি? তুই জানিস নিশ্চয়ই, শেখ বাড়ির সম্মান তুই। ওয়ার্নিং দিলাম, ভালো হয়ে যা। নেক্সট টাইম যেন কোনো ছেলে আশেপাশে না দেখি। তুই নিশ্চয়ই চাইবি না কারো মায়ের বুক খালি হোক। অর্ণর শান্ত গলার হুমকিতে শিউরে উঠল বিন্দু। আতঙ্কে থরথর করতে শুরু করলো। অর্ণর রাগ সম্পর্কে অনেকটাই ধারণা হয়েছে তার। সেদিনের কথা মনে পড়তেই বুকখানা ধরফড়িয়ে উঠল। তার জানা মতে আজ পর্যন্ত সে এমন কোনো কাজ করেনি যে তার জন্য তার পরিবারের মান সম্মানে দাগ কাটবে। তবে অর্ণ এগুলো কেন বলল? মেয়েটির ভাবনার মধ্যেই পুনরায় শোনা গেল তার ভারী গলার স্বর, আগামীকাল থেকে প্রতিদিন বোরখা হিজাব পরে স্কুলে যাবি। অবাধ্য হওয়া আমার পছন্দ নয়, কথাটা মাথায় রাখবি। ছাতাটা ধর, বাসায় যা।
অর্ণ ছাতাটা এগিয়ে দিল মেয়েটির দিকে। মুহূর্তেই তার চওড়া পিঠ ভিজিয়ে দিল ভারী বর্ষণে। বিন্দু যে ভেজেনি এমন নয়, বৃষ্টির তাণ্ডবে হাঁটুর নিচের ভাগ ভিজে চুপচুপে হয়ে আছে। ব্যাগের ফিতা হতে অর্ণর হাতের বাঁধন শীতল হতেই ছুট লাগালো বিন্দু। বিন্দুর আকস্মিক ছুটে যাওয়ায় ভ্রু কুঁচকে যায় অর্ণর। ইতিমধ্যে সে সম্পূর্ণ কাকভেজা হয়ে গেছে। পেটানো শরীরে জড়িয়ে থাকা শার্টখানা শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে। তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে। বিন্দুর টিকিটাও নেই, সে বাড়ির মধ্যে ঢুকে গেছে সেই কবে। তার মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন থাকলেও নিশ্চুপ সে। প্রশ্ন করবেই বা কাকে? যার কাছে তার প্রশ্ন সে কি আদেও উত্তর দেবে? টানা বৃষ্টির পর আকাশটা একেবারে সাদা নীল নীল আকাশ বেরিয়ে এসেছে যেন। রোদের উত্তাপ মিলিয়ে গেছে সেই কখন গধূলি বেলা ধরিত্রে। রুহি আর সাদি বসে আছে হাসপাতালের করিডোরে। বেচারি রুহির মুখখানা এতটুকু হয়ে আছে। মামা বাড়ি থেকে সাদি জোর করে সোজা এখানে এসেছে। মামা বাড়ি থেকে সাদি জোর করে সোজা এখানে এনেছে। সেদিন কিছু টেস্ট করে গিয়েছিল, তারই রিপোর্ট নিতে এসেছে। রুহি বেড়াতে যাওয়ার দরুন আর নেওয়া হয়নি। রুহি আর চোখে তাকায় পাশে বসা গম্ভীর মুখ সাদির দিকে। তার হাতে রুহির রিপোর্ট কেবলই ডক্টরের রুম হতে বেরিয়েছে। সাদিকে থ মেরে বসে থাকতে দেখে বড্ড বিরক্ত হয় রুহি। সে বিরক্ত গলায় বলল,